টিন থাকলেই কি রিটার্ন জমা দিতে হবে? অথবা রিটার্ন জমা না দিলে কি হবে? এটা হচ্ছে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমি টিন নিছি বিভিন্ন কারণে। এখন কি আমার রিটার্ন কম্পালসরি দিতে হবে? অথবা যদি আমি রিটার্ন না দিতে চাচ্ছি তাহলে আমার কি সমস্যা হবে? এটা সমাধানের জন্য আমরা হচ্ছে একদম ২০২৩ এর যে আইন আছে এই অনুসারে ব্যাখ্যা করব। ভিডিওটি একটু বড় হবে, আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। শুরু করি। কাদেরকে রিটার্ন জমা দিতে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আসলে টিন যে নিছি এখন কি আমি রিটার্ন দেওয়ার আওতায় পড়ি কিনা? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে ধারা ১৬৬ ১ নম্বরে আছে প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনের নিকট সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন যদি সংশ্লিষ্ট আয় বর্ষে তার আয় এই আইনের অধীন করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। নাম্বার 1 হচ্ছে আপনার যে আয় এটা হচ্ছে করমুক্ত সীমা অতিক্রম করছে কিনা। দ্বিতীয় হচ্ছে সংশ্লিষ্ট আয় বর্ষে অব্যবহৃত পূর্ববর্তী ৩ বছরের মধ্যে কোন বছরে তাহার কর নির্ধারণ করা হয়েছে কিনা। ২ নম্বর প্রশ্ন হচ্ছে এই বছরের আগের ৩ বছরের মধ্যে আপনার কখনো কর নির্ধারণ করা হয়েছে কিনা। তারপর হচ্ছে ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। ধারা ২৬১ হচ্ছে কতগুলো ব্যক্তি যাদেরকে হচ্ছে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন নিতে হয়, এটার মধ্যে পড়তেছে কিনা। তারপর উক্ত ব্যক্তি ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলে প্রমাণের দাখিলে বাধ্যবাধকতা রয়েছে কিনা। তাহলে আমরা দেখলাম আপনি যখন টিনটা নিছেন সেক্ষেত্রে আপনার করযোগ্য আয় আছে কিনা, পূর্ববর্তীতে আপনার কর নির্ণয় করা হয়েছে কিনা, আপনি ২৬১ ধারা অনুযায়ী নিবন্ধনযোগ্য ব্যক্তি কিনা, যেমন কোম্পানি যাদেরকে কম্পালসারি নিবন্ধন করতে হয়। ৪ হচ্ছে ২৬৪ অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে কিনা। এইগুলো হচ্ছে আরো অনেকগুলো ব্যাপার আছে। এই মূল বিষয়গুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন জমা দিতে হবে। তারপর হচ্ছে কাদেরকে রিটার্ন জমা দিতে হবে না, এই প্রশ্ন হচ্ছে সেম ধারা ১৬৬ এ আছে কোন শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে যাহার হচ্ছে ইংরেজি ভার্সন কারিকুলাম নাই, তারপর হচ্ছে আংশিক বা সম্পূর্ণ নির্বাহের জন্য সরকার হইতে নিয়মিত তহবিল প্রাপ্ত হন, অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হইতে পারে অবশ্যই ইংলিশ মিডিয়াম না। তারপর হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ, এরকম কতগুলো আছে। যেহেতু আপনি ব্যক্তি এগুলোর মধ্যে পড়তেছেন না, তার মানে হচ্ছে আপনাকে রিটার্ন জমা দিতে হবে যদি ৬৬(১) এর ক্রাইটেরিয়া ফুলফিল হয়। এখন আসি কাদেরকে টিন নিতে হবে। এখন আরেকটা প্রশ্ন আছে যে আমি আগেই বলছি ২৬১ ধারার যে কর নিবন্ধন করতে হবে কাদেরকে টিনটা নিতে হবে, এর মধ্যে আপনি পড়েন কিনা এটাও আপনাকে যাচাই করতে হবে। যেমন কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করিবেন যদি তিনি করদাতা হন, অর্থাৎ তিনি যদি ট্যাক্স দিতে যান, অথবা ধারা ৬১ অধীন রিটার্ন জমা দিতে বাধ্য, যেমন আমরা আগেই পড়ছি কিছু ক্ষেত্রে রিটার্ন জমা দিতে হয়। তারপর হচ্ছে যারা ৬৪ এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করিতে বাধ্য হয়। কোথাও দেখা যায় আপনার ২০ লাখ টাকার উপর লোন নিচ্ছেন অথবা ১০ লাখ টাকার উপরে সঞ্চয়পত্র করতেছেন, এক্ষেত্রে হচ্ছে টিন নিতে রিটার্ন দাখিল করতে হয়। এর মধ্যে আপনি পড়েন কিনা দেখতে হবে। কর প্রদান করিতে অথবা রিটার্ন দাখিল করিতে ইচ্ছুক হন, অন্য কোনোভাবে যদি টিন নেওয়ার দরকার হয়। কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক? এখন আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো করযোগ্য আয় আছে অথবা করযোগ্য আয় নেই। এখন আপনি হচ্ছে ৩৯টা সেবা বর্তমানে সংশোধন করা হয়েছে। এর মধ্যে থেকে যদি কোনো একটা সেবা নেওয়ার আপনার দরকার হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এই সেবার কয়েকটা উল্লেখযোগ্য সেবা আমি এখানে তুলে ধরলাম। সেটা হচ্ছে আপনি ৩৯টা সেবা, যেমন ২০ লক্ষাধিক টাকা ঋণ নিতে চাচ্ছেন, কোনো কোম্পানির পরিচালক হতে যাচ্ছেন, আমদানি রপ্তানি নিয়ে সার্টিফিকেট যেটাকে নবায়ন করার দরকার হয়, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স লাগতেছে, এরকম হচ্ছে ৩৯টা সেবা আছে। এটার মধ্যে যদি আপনি কোনো সেবার মধ্যে পড়েন, অর্থাৎ এদের কোনো ধরনের একটা সেবা আপনার লাগে, তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। যেমন ১০ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত, ১০ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র। তাই আপনাকে হচ্ছে প্রথমে দেখতে হবে আপনার আয় ট্যাক্সেবল আছে কিনা, দ্বিতীয় দেখতে হবে আপনার বাধ্যতামূলক সেবা নিতে হচ্ছে কিনা। তারপর হচ্ছে আমাদের আরো একটা নতুন সংশোধনী আসছে, টিন কাদের জন্য বাধ্যতামূলক। এখানেও আছে যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো ট্রেড লাইসেন্স গ্রহণ করতে গেলে আপনাকে অবশ্যই টিন লাগবে, সমবায় সমিতির নিবন্ধন পাইতে গেলে লাগবে, সাধারণ বীমাতে লাগবে। এরকম ১২টা আছে। চিকিৎসক, দন্ত চিকিৎসক তাদের হচ্ছে অথবা ৫ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়পত্র খুলতে যাচ্ছেন,
মান্থলি পেমেন্ট অর্ডার এমপিভুক্ত স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস করতে চাইলে এরকম 12টি হচ্ছে সেবা আছে, যার জন্য হচ্ছে আপনাকে হচ্ছে অবশ্যই টিন নিতে হবে। এখন আমরা চলে আসি রিটার্ন। আমি আগে কনফার্ম হলাম, কারণ ভিডিওটি প্রথম পার্ট ছিল আপনাকে রিটার্ন জমা দিতে হবে কিনা। এর জন্য হচ্ছে আপনাকে আমি যে ক্রাইটেরিয়াটা ছিল আপনার বাধ্যতামূলক রিটার্ন জমা দেওয়া, অর্থাৎ বাধ্যতামূলক 39টা সেবা নিতে হয় কিনা। তারপর দ্বিতীয় হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সেবল কিনা। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তাহলে আপনাকে রিটার্ন জমা দিতে হতো। আর এখন হচ্ছে আমি যদি রিটার্ন জমা না দেই তাহলে কি হতে পারে। এটা স্পষ্ট ধারা 266-তে বলা আছে যে রিটার্ন জমা না দিলে জরিমানা কি হতে পারে। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, এখানে অনেকগুলো ধারা আছে, আমি যেহেতু ব্যক্তির কথা বলতেছি সেটা হচ্ছে 166 ধারা। 166 একে যদি আপনাকে রিটার্ন জমা দিতে হয় আর আপনি যদি রিটার্ন জমা না দেন, ব্যর্থ হন, তাহলে উপকর কমিশনার উক্ত ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করে 10% হারে জরিমানা আরোপ করিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আগের বছর রিটার্ন জমা দিয়েছেন, এবার জমা দেননি, আগের বছর আপনার ট্যাক্স ছিল মনে করেন 10,000 টাকা, এই বছর হচ্ছে আপনারা রিটার্ন দেননি, সামনের বছর জমা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে যখন আপনার আগের বছরে যদি 1 লাখ টাকা হয় তার 10% 10,000 টাকা আপনার জরিমানা দিতে হবে। যদি আপনি রিটার্ন জমা না দিয়ে থাকেন, যখনই জমা দেন এটার জরিমানার ব্যাপার আসবে। অথবা সেটা ন্যূনতম 1,000 টাকা হইবে। অর্থাৎ 10% যত আসতেছে এটা যদি 1,000 টাকা থেকে কম হয় তাহলে আপনাকে 1,000 টাকা দিতে হবে। এবং এই ব্যর্থতা যদি আপনার চলতেই থাকে তাহলে প্রতিদিনের জন্য হচ্ছে আপনাকে 50 টাকা করে জরিমানা দিতে হবে। এটা হচ্ছে একের একটা বেসিক। আপনি যদি ব্যক্তি হন, আপনার রিটার্ন জমা দেওয়ার কথা ছিল, আপনি জমা দিতে পারেননি, সেক্ষেত্রে আপনি পূর্ববর্তী যদি জমা দিয়ে থাকেন, ওখানে কর পরিশোধ করে থাকেন, তাহলে 10% জরিমানা হবে অথবা 1,000 টাকা জরিমানা হবে। আর যদি আপনি এটা কন্টিনিউ হয়, দিন হিসাবে আসে, সেক্ষেত্রে হচ্ছে 50 টাকা জরিমানা আসবে। দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ এই যে একটা ক এবং খ এর থেকে বেশি হবে না। কোনো ব্যক্তি করদাতা যার ইতিপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই তার ক্ষেত্রে 5,000 টাকা। অর্থাৎ আপনি কখনোই রিটার্ন জমা দেননি, একবারও রিটার্ন জমা দেননি, সেক্ষেত্রে আপনি যখন প্রথমবার রিটার্ন জমা দিতে যাবেন তাহলে আপনার কাছে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা চাইতে পারে। আর যদি আপনি আগে থেকে কোনোবার রিটার্ন জমা দিয়েছেন, পরবর্তীতে জমা দিতে পারেননি, সেক্ষেত্রে হচ্ছে আপনার এইটা অর্থাৎ 66 এক অনুযায়ী আপনাকে 10% অথবা 1,000 টাকা, যেটা বেশি এটা হচ্ছে আপনাকে জরিমানা আসবে। এখানে খতে আবার বলছে কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কর নির্ধারণ হইয়াছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের 50% অথবা 1,000 টাকা দুটির মধ্যে যাহা অধিক। অর্থাৎ এখানে যখন আমরা দেখছি যে একে যখন বলছে আমার জরিমানা কত হইতে পারে 10% অথবা 1,000 টাকা, এটা আবার খেয়াল রাখতে হবে পূর্ববর্তী বছর যত টাকা তার ট্যাক্স আসছে এটার 50% থেকে বেশি হবে না, অথবা 1,000 টাকা দুটির মধ্যে যা অধিক সেটা হবে। তাহলে আমি আশা করি আপনার উত্তরটা পাইছেন। আপনি চিন্তা করতে হচ্ছে আপনি যদি কখনো আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় না, কোনো দরকারে যেটা আমরা দেখছি যে টিন 12টা বা অনেকগুলো সেবার জন্য টিন নিতে হয়, তার জন্য টিন নিছেন কিন্তু রিটার্ন জমা দিতে পারেনি, সেক্ষেত্রে আপনার 5,000 টাকা জরিমানা আসবে। আর যদি আপনি আগে কোনোবার রিটার্ন জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা প্রথম কন্ডিশন বললাম 10% অথবা 1,000 টাকা জরিমানা আপনাকে দিতে হবে। এইটা হচ্ছে মূলত কথা, কারণ আপনাদের বিভিন্ন কারণে হচ্ছে রিটার্ন জমা দিতে পারেননি, অথবা অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের অনেক সার্কেল অনেক ভয়ভীতি দেখায় যে আমরা ট্যাক্সের দিতে চাচ্ছি কিন্তু দিতে পারিনি, অথবা এখন আমি দিলে কি সমস্যা ফেস করব এরকম। তবে আপনাদের আমি পুরো ভিডিওটা এরকম বড় করছি এই কারণে, কারণ কেন আপনি টিন নিবেন, কেন আপনার রিটার্ন জমা দিতে হবে, না দিলে কি হবে, পুরো জিনিসটা হচ্ছে আলোচনায় নিয়ে আসছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।